এসএসসি 27 ব্যাচ তোমাদের হচ্ছে আজকে কেমিস্ট্রির প্রথম অধ্যায়ের এই ক্লাসটা করার পরে আর কোনো কনফিউশন থাকবে না। তুমি হচ্ছে জাস্ট বোর্ড পরীক্ষা অ্যান্ড স্কুলের যত পরীক্ষা আছে তুমি এই অধ্যায় থেকে যত প্রশ্ন আসবে সবগুলো অ্যান্সার করতে পারবা। তো এই ক্লাসটা করার আগে তোমার একটাই কাজ, যে বইটা খুলবে অ্যান্ড হচ্ছে একটা হাইলাইটার হাতে রাখবা, আর খাতা কলম থাকলে অনেক বেটার হয়। দেখো, তো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিই। আমাদের প্রথম অধ্যায় যেটা, এটার নাম হচ্ছে কি, রসায়নের ধারণা, দ্য কনসেপ্টস অফ কেমিস্ট্রি। এখান থেকে হচ্ছে সিকিউ তেমন একটা আসে না, জাস্ট হচ্ছে এমসিকিউর জন্য এই অধ্যায়টা পড়তে হয়, অ্যান্ড এসকিউ আসলে আসতে পারে। তো দেখো, আমরা হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই মার্ক করে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে আসো, যে সবার আগে যেটা আমরা জানি যে কয়লা পোড়ালে তাপ উৎপাদিত হয় অ্যান্ড সেই সাথে কার্বন ডাইঅক্সাইড যৌগ গঠিত হয়। কয়লা পোড়ালে হচ্ছে এই জিনিসটা হয়। তো তোমরা হচ্ছে জাস্ট এইটুক দেখবে এখান থেকে। এরপরে আসো, ভাই যেগুলো মার্ক করতেছো তুমি অবশ্যই এগুলো মার্ক করবা। এরপরে দেখো, প্রথম ব্যবহৃত ধাতু হলো কি, তামা। ওকে, কপার হচ্ছে প্রথম ব্যবহৃত ধাতু। দেখো এরপর আসো, যে আমাদের তারপরে এই যে খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে কপার এবং টিন গলিয়ে ধাতু গলিয়ে তরলে পরিণত করে, এবং এই দুটি তরলকে একত্রে মিশিয়ে দেখো ঠান্ডা করে একটা সংকর ধাতু বা অ্যালয় তৈরি করছিল। কঠিন একটা সংকর ধাতু বা অ্যালয়তে পরিণত করা হয়। এই সংকর ধাতুর নাম হচ্ছে কি, ব্রোঞ্জ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এখান থেকে এই জিনিসটা। তো এখানে হচ্ছে দেখো এমসিকিউ অনেক আসছে এখান থেকে, তুমি যদি খুলো, জাস্ট খুললেই দেখবা, বইটা খুললে। আমি হচ্ছে এখানে একটু নোট করে দিচ্ছি, দাঁড়াও। যে তুমি মনে রাখবে, এখানে হচ্ছে কপার যেটা আছে, আমাদের এখানে হচ্ছে কপার হচ্ছে তোমার 90% পাওয়া যায়, ঠিক আছে? কপার হচ্ছে 90%। অ্যান্ড তোমার হচ্ছে টিন, যেটা টিনের সঙ্গে কি, এসএন। এসএন হচ্ছে তোমার কত পার্সেন্ট পাওয়া যায়, সেটা হচ্ছে 10% পাওয়া যায়। ওকে, তাহলে এই ইনফরমেশনটা তুমি হচ্ছে মাথায় রাখবা। আচ্ছা, এরপরে আসো, আমাদের তারপরে ব্রোঞ্জ দিয়ে হচ্ছে এগুলা অনেক কাজ করা হয়েছে, এগুলা জাস্ট একটু দেখবা। আচ্ছা, এরপরে দেখো, প্রাচীনকাল থেকে দার্শনিকেরা পদার্থের গঠন নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন। খ্রিস্টপূর্ব 380 অব্দের দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা মার্ক করবা। ডেমোক্রিটাস কি বলছিল, প্রত্যেক পদার্থকে অনবরত ভাঙতে থাকলে শেষ পর্যায়ে এমন এক ক্ষুদ্র কণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যাবে না। এটা দেখতে পারো একটু, এটা কে বলছিল, ডেমোক্রিটাস। তিনি এর নাম দিয়েছিল কি, অ্যাটম। বা অ্যাটম অর্থ কি, অ্যাটম অর্থ হচ্ছে ইনভিজিবল বা অবিভাজ্য। তাহলে এইটা একটু মার্ক করবা যে অ্যাটম নাম দিয়েছিলেন কে। এমসিকিউতে আসলে আসতে পারে, আর কিছু লাগবে না এখান থেকে। ওকে, এরপরে আসো, আমাদের কেমিস্ট্রি শব্দের উৎপত্তি এটা কীভাবে হলো। তো আমি যদি এখানে বলি, এখানে অনেক কিছু লেখা আছে। এখানে হচ্ছে তোমার মধ্যযুগে যারা আরবের কেমিস্ট ছিল, বিজ্ঞানী ছিলেন, তারা হচ্ছে দুইটা জিনিস তৈরি করার জন্য অনেক গবেষণা করছিল। এক হচ্ছে তখনকার দিনে তোমার হচ্ছে যে গোল্ড, যেটা স্বর্ণ মুদ্রার প্রচলন ছিল, তাই তারা হচ্ছে কি বিভিন্ন ধাতু মিশিয়ে, স্বর্ণ তো হচ্ছে তোমার রেয়ার, এটা পাওয়া হচ্ছে জাস্ট তোমার খনি থেকে পাওয়া যায়, তৈরি করা যায় না। তো স্বর্ণ যাতে হচ্ছে তোমার কি তৈরি করা যায়, তারা তৈরি করার চেষ্টা করছিল যেগুলো কম দামি ধাতু, যেমন সীসা, টিন, এগুলো তো কাছাকাছি স্বর্ণের মতো দেখতে, কপারের মতো। তো এগুলা মিক্স করে তারা হচ্ছে গোল্ড তৈরি করার ট্রাই করতেছিল, কারণ তাহলে তারা মুদ্রার আর টাকা পয়সার আর কোনো সমস্যা থাকবে না। এই ছিল তাদের একটা কনসেপ্ট। আরেকটা ছিল যে তারা যাতে মৃত্যু মানে অমর হতে পারে, মৃত্যু যাতে তাদের না হয়, সেই জন্য তারা হচ্ছে একটা অমরত্বের ঔষধ তৈরি করতে চাচ্ছিল কেমিস্ট্রির মাধ্যমে, একটা যৌগ। কিন্তু তারা সেখানে ব্যর্থ হয়েছিল, কিন্তু এর কাছাকাছি আদার্স অনেক কিছু তৈরি হয়েছিল যখন। তো এখানে এটাই বলছিল। আর দেখো, মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে হচ্ছে তোমার আলকেমি বলা হতো, আলকেমি। আর গবেষকদের বলা হতো তোমার হচ্ছে আলকেমিস্ট। এই যে এখান থেকে আমরা দেখবো যে কেমিস্ট শব্দের উত্তর দেখো, আলকিমিয়া থেকে। আর আলকিমিয়া শব্দটি আবার এসেছে কিমি শব্দ থেকে, এবং এই কিমি থেকে শব্দ থেকে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি। ওকে, তার মানে আলকেমি আসছে কি থেকে, কিমি থেকে। আর এই যে কিমি যেটা আছে, এইটা থেকে হচ্ছে আমাদের কি, এইটা থেকে আমাদের কেমিস্ট্রি শব্দের উৎপত্তি। আর বাংলা শব্দ তো রসায়ন, এটা তো তোমরা জানো। আচ্ছা, এরপর আসো, আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান সর্বপ্রথম গবেষণাগারে রসায়ন চর্চা করেন, তাই অনেকে তাকে রসায়নের জনক বলে আর কি, জাবির ইবনে হাইয়ানকে। আচ্ছা দেখো, তো এরপরে হচ্ছে জাবির ইবনে হাইয়ানকে বলা হয়, এরপরে এগুলো তোমাদের লাগবে না, তবে লাস্টের লাইনটা লাগবে। অ্যান্টনি ল্যাভয়েসিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়। ভাইয়া যেগুলো মার্ক করতেছি প্রত্যেকটা থেকে বোর্ড পরীক্ষার প্রশ্ন আসছে অথবা আসবে, একদম কি পয়েন্টগুলো, ঠিক আছে? তুমি পরীক্ষার জন্য জাস্ট পরীক্ষার আগে ধরো তোমার হাতে আর 1 ঘন্টা টাইম আছে, তুমি জাস্ট 10 মিনিট একটু দেখে নেবা। ওকে, জাস্ট এটা তোমার রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করে দিতেছে। এরপর আসো,
রসায়ন কাকে বলে? কয়ের জন্য কত আসতে পারে এটা? বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পারস্পরিক রূপান্তর ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? তাকেই আমাদের হচ্ছে কেমিস্ট্রি বা রসায়ন বলা হয়ে থাকে। আচ্ছা, এটি একটু দেখবা। এরপরে তোমার মনে রাখবা কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজিতে, মানে তুমি এটা এইচএসসি পড়ো, এসএসসি পড়ো, যেই ক্লাসেই থাকো, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি তার ফিজিক্স, এখানে যেগুলো দেখবে ছক করা আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমার বইতে ছক থাকা মানে মনে রাখবে এটা অনেক ইম্পর্টেন্ট। তেমনি এটাও গুরুত্বপূর্ণ। দেখো টেবিলগুলো কি বললো, কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি, খতে এগুলো আসে এবং এসকিউতে আসে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট এগুলা। দেখো এটা কেন হয়? তোমরা জানো যে কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, যেমন সাকসেনিক অ্যাসিড এবং ম্যালেইক অ্যাসিড। ইম্পর্টেন্ট যে কাঁচা আমে কোন অ্যাসিড পাওয়া যায়, খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস, সাকসেনিক অ্যান্ড হচ্ছে ম্যালেইক। এগুলোর ফলে হচ্ছে কাঁচা আম টক হয়, কিন্তু আম যখন পাকে তখন এই অ্যাসিডগুলোর রাসায়নিক পরিবর্তন ঘটে গ্লুকোজ অ্যান্ড হচ্ছে তোমার ফ্রুক্টোজ সৃষ্টি হয়। আর ফ্রুক্টোজ হচ্ছে মিষ্টি, গ্লুকোজও মিষ্টি, তাই পাকা আম হচ্ছে মিষ্টি হয়। ওকে, গ্লুকোজের সংকেত কি আর ফ্রুক্টোজের সংকেত কি তোমরা কি জানো? এটা হচ্ছে C6H12O6। ওই যে সালেক সংশ্লেষণ বিক্রিয়া উৎপন্ন হয়, গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ দুইটাই কি সেম, C6H12O6। এরপর আসো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরপর এগুলা মোটামুটি দেখো, কেরোসিন প্রাকৃতিক গ্যাস ও মোম ইত্যাদির দহন, দহন মানে কি পৌরানো কোনো কিছুকে। তোমরা দেখো এটা কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম এগুলো মূলত হচ্ছে হাইড্রোকার্বন। আমরা হচ্ছে অর্গানিক যেটা দশম একাদশ অধ্যায় সেখানে এগুলো দেখবো। হাইড্রোকার্বন কি? দেখো হাইড্রো মানে হাইড্রোজেন, কার্বন মানে কার্বন, তার মানে হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের যৌগ। তাই যখন এগুলোর দহন ঘটে তখন বাতাসের অক্সিজেনের সাথে, দহন মানে অক্সিজেন থাকবেই দহন বিক্রিয়ায়, এটা মাস্ট, এগুলো বিক্রিয়া হয় এবং কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প অ্যান্ড আলো তাপ শক্তি সৃষ্টি হয়। এরপরে দেখো পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া গুরুত্বপূর্ণ এটা। দেখো আমাদের পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড, আচ্ছা তোমরা যেহেতু ছোট তোমাদের একটু হচ্ছে আমি একটু ইয়েগুলো লিখে দিতে রাখো। হাইড্রোক্লোরিক যে অ্যাসিডটা এটা সংকেত কি? এটা হচ্ছে তোমার HCl, ওয়েট, HCl। এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয়। এরপরে অ্যান্টাসিডে কী থাকে আমাদের? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। সংকেতটা একটু লিখে দিকে বলো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে সেটা তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম, ওয়েট, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ওকে, অ্যান্ড এখানে হচ্ছে শেষে কি থাকবে? 3 থাকবে অ্যালুমিনিয়াম। এটা কিন্তু নিচে, ঠিক আছে, এই যে ওএস এর নিচে, এটা একটু মাথায় রাখবা। এটা কিসের সংকেত দিলাম? এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের, একটু উপরে রাখলাম, ঠিক আছে, বা দাঁড়াও নিচেই বরাবর রেখে দিই। আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কোনটা? সেটা হচ্ছে তোমার, ওয়েট, একটু জাস্ট, ওকে, এটা হচ্ছে তোমার MgOH2। MgOH2 হচ্ছে আমাদের কি? এটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত। আচ্ছা একটু ওয়েট করো, জিনিসটা যাতে একটু সুন্দর দেখা যায়। ওকে, ঠিক আছে, এই হচ্ছে আমাদের, ওকে, দুইটা যোগ আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। এগুলো একটু দেখে রাখবা বা বইতে হচ্ছে নোট করে রাখবা, তাহলে তোমাদের জন্য পরবর্তীতে এগুলো কাজে দেবে। আচ্ছা ওকে, তাহলে অ্যান্টাসিডে আমাদের কি কি থাকে? দেখো অ্যান্টাসিডে থাকে আমাদের অ্যালুমিনিয়াম, ওকে, দেখো অ্যান্টাসিডে থাকে আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা থাকে। তো দেখো এই দুইটা হচ্ছে কি আমাদের ক্ষার, এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হচ্ছে ক্ষার, অ্যান্ড HCl হচ্ছে কি অ্যাসিড। তাহলে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে আমাদের কি করে? লবণ পানি উৎপন্ন করে, তাহলে একটা আরেকটাকে প্রশমিত করে। এই জন্য হচ্ছে আমাদের অ্যাসিডকে প্রশমিত করার জন্য আমরা অ্যান্টাসিড খেয়ে থাকি, বুঝছো? আচ্ছা এরপর আসে, এগুলো কিছুই লাগবে না, এগুলোর প্রয়োজন নাই, এগুলো দেখে নিবা। আচ্ছা রসায়নের ব্যবহার যেগুলো, এই যে ধরো জামা কাপড়, তারপরে আমরা যে টুথপেস্ট ইউজ করি এগুলা, তারপরে কসমেটিক্স, টয়লেট ক্লিনার, সাবান, ঔষধ সামগ্রী, এগুলো হচ্ছে জাস্ট কেমিস্ট্রির অবদান আর কি, তো এগুলো দেখে নিবা, এটার প্রয়োজন নেই। দেখো চার্ট যেটা আছে এটা একটু দেখতে পারো MCQর জন্য। এখানে কি বললো, বায়ু যেটা প্রধানত উপাদান কি? নাইট্রোজেন আর অক্সিজেন। বায়ুতে তোমরা জানো যে নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে? 78% হচ্ছে নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন হচ্ছে 20% থাকে অক্সিজেন। ওকে, সবচেয়ে বেশি হচ্ছে এই দুইটা জিনিস থাকে বায়ুতে। আচ্ছা এটা একটু দেখবা,
দেখে রাখবে এটা। এরপর আসো, আমরা শ্বাস নেওয়ার সময় যে বায়ু গ্রহণ করি সেই বায়ুর অক্সিজেন শরীরের ভিতর এই বিয়োজিত খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপাদন করে। এক্ষেত্রে নাইট্রোজেন লঘুকরণের মাধ্যমে বিক্রিয়ার তীব্রতাকে নিয়ন্ত্রণ করে খাদ্য। ওকে, আচ্ছা এরপরে আসো, দেখো খাবারের পানি যেটা, এটা তো জানো যে জীবের শরীরের বেশিরভাগই পানি। ওকে, এগুলো দেখে নেবে এখান থেকে, হচ্ছে ভাইয়া না পড়ালাম, এগুলো প্রয়োজন নাই। এরপরে সারা, যেমন সারা হচ্ছে এই উপাদানগুলো থাকে, এটা তো জানো, এগুলো দেখে নেবে জাস্ট, এটা তো এটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা কাগজ যেটা, এটা একটু দেখবা, কাগজের মধ্যে কি থাকে? সেলুলোজ, এটা ইম্পর্টেন্ট। যে বাঁশ, তারপর হচ্ছে তোমার আখের ছোবড়া ইত্যাদিতে প্রচুর পরিমাণ সেলুলোজ থাকে। কাগজ তৈরির কারখানা কিন্তু এগুলো বাঁশ অ্যান্ড হচ্ছে আখের ছোবড়া যেগুলো আছে এগুলোকে ইউজ করা হয়। আচ্ছা জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক জাস্ট একটু দেখে নিবা, এগুলো রিডিং দিবা, এগুলো প্রয়োজন নাই। এরপরে আসো, আহ, আচ্ছা দেখো, তোমরা তো জানো যে ক্ষেতের ফসল রক্ষা করার জন্য কি আমরা কীটনাশক ইউজ করি, এটা তো সহজ, এটা সবাই জানো। আর খাদ্য দীর্ঘদিন সংরক্ষণের জন্য হচ্ছে কি আমরা প্রিজারভেটিভস জাতীয় রাসায়নিক পদার্থ ইউজ করে থাকি। আচ্ছা এগুলো আর কোনো কিছুরই দরকার নাই তোমাদের। আচ্ছা দেখো এগুলো হচ্ছে জাস্ট, ওই যে এটা বললো যে রসায়ন, তোমার হচ্ছে বৃষ্টির পানির সাথে আবার এই যে অতিরিক্ত যে রাসায়নিক কীটনাশকগুলো আছে এগুলো গিয়ে আমাদের পরিবেশ দূষিত করে, এগুলো লাগবে না। ওকে, আচ্ছা দেখো আমরা যদি এরপরে আসি, আচ্ছা তোমার এখানে হচ্ছে এই জিনিসটা একটু দেখবে, অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূতকরণ। ওকে, আচ্ছা এখানে দেখো 0 গ্রাম যখন হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড থাকবে তখন হচ্ছে, আচ্ছা অ্যামোনিয়াম ক্লোরাইডের একটু সংকেতটা লিখে দিই, তোমরা কিন্তু এই সংকেতগুলো মাস্ট এটা নোট করে নিবা, এটা কাজে লাগবে অনেক। অ্যামোনিয়াম ক্লোরাইড, ওকে, NH4। আচ্ছা এই পোরটা কিন্তু এইচ এর নিচে হবে, ঠিক আছে, আমার এখানে তো লেখার কোনো ওয়ে নাই, আমি লিখতে পারতেছি না। NH4 আর ক্লোরাইড হচ্ছে কি Cl, শেষ। এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। ওকে, আচ্ছা এরপরে এগুলো প্রয়োজন নাই, এটা জাস্ট একবার রিডিং দিয়ে দিবা, এগুলো তোমাদের লাগবে না। আচ্ছা এবার আসো, আমরা হচ্ছে এইটা একটু দেখবে, এই ধাপটা কাজে লাগে অনেক, এটা আসে যে রসায়নে অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার বিভিন্ন ধাপ। তুমি হচ্ছে যদি রসায়নে ধরো একটা, তোমার একটা বিষয়ের উপরে একটা গবেষণা বা একটা পরীক্ষা করার ইচ্ছে হলো, তো তুমি 5টি কী করবা? প্রথমে 1 নম্বর কাজ, তুমি কি বিষয়বস্তু নির্ধারণ করবা। তুমি তো পৃথিবীর সব কিছু নিয়ে একসাথে গবেষণা করবা না, তুমি জাস্ট নির্দিষ্ট একটা টপিক নিয়ে করবা। আচ্ছা দেখো এরপরে কি করবা, বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেবা, যে আগে কে কে হচ্ছে এই টাইপের গবেষণাগুলো করছিল অ্যান্ড তারা কি রেজাল্ট পাইছে। প্রয়োজনীয় বস্তু ও যন্ত্রপাতি পরীক্ষা অ্যান্ড প্রণালী নির্ধারণ, তোমার অবশ্যই প্রয়োজনীয় বস্তু লাগবে, মানে তুমি হচ্ছে কী জিনিস নিয়ে গবেষণা করবা। ধরো তুমি যদি হচ্ছে অ্যাসিড অ্যান্ড ক্ষারের বিক্রিয়া দিতে চাও, তাহলে তোমার অ্যাসিড HCl লাগবে, অ্যান্ড হচ্ছে তোমার কি বলে, ধরো ক্ষার নিলে তোমার হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড যে কোনো একটা নিবা। তারপরে তুমি যন্ত্রপাতি লাগবে, এরপরে তুমি পরীক্ষণটা করবা, তারপরে কি তোমার রেজাল্ট আসবে, তথ্য সংগ্রহ করবা, তথ্যের বিশ্লেষণ করবা, অ্যান্ড লাস্ট হচ্ছে ফলাফল, অ্যান্ড ফলাফল নিয়ে আলোচনা করবা। তো এই ধাপগুলো এটা মাস্ট, এটা পড়ে রাখবে, এটা স্টার। ওকে, এরপরে আসো টাইটেল কি, রসায়নে পরীক্ষাগার ব্যবহারে, এইটা সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট। ওকে দেখো, আমরা অ্যাপ্রন কখন ইউজ করি, সেফটি গগলস কখন ইউজ করা হয়, হ্যাঁ তারপর হচ্ছে আমাদের যে হ্যান্ড গ্লাভস যেটা আছে, তারপর মাস্ক, এগুলা কখন ইউজ করা হয় এটা একটু দেখে নিবা। ওকে, দেখো আমাদের যে রাসায়নিক দ্রব্যগুলো কোনটা বিস্ফোরক, কোনটা দাহ্য নাকি তেজস্ক্রিয়, এগুলো বোঝার জন্য হচ্ছে আমরা কি করি, কৌটার বা বোতলের যে লেবেল আছে সেখানে এক ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করি। এই সংক্রান্ত একটি সর্বজনীন নিয়ম, গ্লোবাল হারমোনাইজ সিস্টেম চালুর বিষয়কে সামনে রেখে জাতিসংঘের উদ্যোগে পরিবেশ ও উন্নয়ন নামে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই জায়গাতে হচ্ছে আমরা সর্বজনীন সাংকেতিক চিহ্ন নামে কিছু চিহ্ন তারা তৈরি করছিল, এটা মাস্ট। এখান থেকে প্রশ্ন না আসলে মানে তোমার SSC পরীক্ষায় বাতিল হয়ে যাবে, এরকম একটা অবস্থা আর কি। তার মানে প্রশ্ন অনেক বেশি আসবে এখান থেকে, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। ওকে দেখো এখানে কি বলতেছে তারা, 1 নম্বরে বললো যে বিস্ফোরক পদার্থ, তোমার কী কী লাগবে আমি বলি। এই যে ইমেজটা দেখতেছো না, এই ইমেজটা তোমাকে দিয়ে দিবে, দিয়ে তোমাকে 4টা অপশন দেবে, বলবে এটা কিসের, এটা কি বিস্ফোরক পদার্থ নাকি দাহ্য পদার্থ
নাকি বিষাক্ত পদার্থ, না হচ্ছে উত্তেজক পদার্থ, এটা বলবে। আরেকটা জিনিস বলবে যে ধার্য পদার্থ দিবে উপরে, বলবে নিচের কোনটি ধার্য পদার্থের সংকেত, তখন এই জিনিসটা এইটা দিবে, মানে ভাইস ভার্সা, চিত্র থেকে লেখাটা বলবো অথবা লেখা থেকে চিত্র, এই গেলে একটা ফরম্যাট। আচ্ছা, এরপর আসো, এখান থেকে বলবে যে নিচের কোনটি বিস্ফোরক পদার্থ নয়, নিচের কোনটি বিস্ফোরক পদার্থ, যেমন টিএনটি, পারঅক্সাইড, নাইট্রোগ্লিসারিন, এগুলো হচ্ছে বিস্ফোরক পদার্থ। তারপরে এগুলো হচ্ছে বেশিরভাগ এটাই আসে, অ্যান্ড এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কি, যে উদাহরণগুলা, বাকিটা তোমরা একটু রিডিং দিয়ে নিবা। তো আসো, এই দেখো এটাকে কি বলা হয়, বিস্ফোরক পদার্থ। দেখো কি করতেছে এটা, এই যে বিস্ফোরণের জন্য দেখো চারদিকে মনে রাখবা, মানে জাস্ট এগুলো আমার হচ্ছে নিজের ট্রিক্স। জাস্ট দেখো চারদিকে হচ্ছে বস্তুটা, বিস্ফোরণ হলে কি হয়, সব কিছু ছড়াই যায়। দেখো এদিকে সব কিছু চারদিকে এরো দেওয়া আছে না, ছড়াই যাচ্ছে, মনে রাখবা। মানে আমি মনে রাখতাম আর কি এগুলো, এমনিতে মনে থাকে না। কি বললাম তাহলে দেখবা, এখানে দেওয়া আছে, যদি দেখো যে এরকম একটা দেওয়া আছে অনেকগুলোই এরো দিয়ে তীর চিহ্নের মতো দেওয়া আছে, তার মানে এটা বিস্ফোরক। বিস্ফোরণ হলে কি হয়, সব কিছু ছড়িয়ে ছিটে যায় না এইভাবে। তাহলে এটা গেল বিস্ফোরক পদার্থ বা এক্সপ্লোসিভ সাবস্টেন্স, ইংলিশটা একটু দেখে নিবা। ওকে, এই চিহ্ন বিশিষ্ট পদার্থ থেকে খুব সাবধান থাকতে হয়। এসব পদার্থ ব্যবহারের সময় মনে রাখতে হবে, এসব পদার্থে আগুন লাগলে প্রচণ্ড বিস্ফোরণ হতে পারে, এটা তো স্বাভাবিক। তুমি বিস্ফোরক পদার্থের মধ্যে আগুন দিবা, তো ওকে তোমাকে ছেড়ে দিবে? এটা তো ওকে ছেড়ে দিবে না। আচ্ছা, এরপর আসো, এটার এক্সাম্পল কি টিএনটি, ঠিক আছে? টিএনটি মানে ট্রাইনাইট্রো টলোইন, টিএনটির 15, তো এগুলো পরে জানবা। এরপরে পার অক্সাইড অ্যান্ড হচ্ছে নাইট্রোগ্লিসারিন, এগুলো হচ্ছে কি বিস্ফোরক পদার্থের এক্সাম্পল, খুবই ইম্পর্টেন্ট, এটা মার্ক করে রাখবা। এরপর আসো ধার্য পদার্থ। দেখো ধার্য মানে কি, আগুন জ্বলতেছে, দেখছো এই যে সিম্পল, ধার্য মানে হচ্ছে আগুন জ্বলা, ফ্লেমেবল সাবস্টেন্স, দেখো এই যে আগুনের শিখা, তার মানে এটার এক্সাম্পল কি অ্যালকোহল অ্যান্ড ইথার, এগুলো হচ্ছে ধার্য পদার্থ। এসব পদার্থে দ্রুত আগুন ধরে যেতে পারে, তাই এগুলো আগুন থেকে সবসময় সাবধানে রাখতে হবে। এরপর আসে দেখো বিষাক্ত পদার্থ, এর দেখছো অবস্থা কি, মানে বিষাক্ত পদার্থ, এর হচ্ছে মনে করো এই বিষ পান করছে, করে কঙ্কাল হয়ে গেছে, দেখছো অবস্থাটা, এটা হচ্ছে বিষাক্ত বা টক্সিক। আমরা টক্সিক দ্বারা, কেউ যদি একজন টক্সিক মানুষ থাকে, আমরা কি করি, একদম মুখ বন্ধ করে তার দিকে একদম তাকে থাকি না? তো এটা দেখো ও একদম এইভাবে তাকে আছে, তো এটাকে মনে রাখবে, এটা হচ্ছে টক্সিক পদার্থ বা বিষাক্ত। এরপরে দেখো এগুলা শরীরের জন্য ক্ষতিকর, সবই ক্ষতিকর, এগুলো কিছুই না, তুমি জাস্ট লাগবে হচ্ছে এটা, যে বেনজিন, ক্লোরোবেনজিন অ্যান্ড মিথানল, এই ধরনের পদার্থ, এটা হচ্ছে তোমার জন্য গুরুত্বপূর্ণ। এবার আসো উত্তেজক পদার্থ, এই যে ক্রস দিয়ে দিছে উত্তেজক পদার্থ। আচ্ছা দেখ, এগুলো না বলে এটা নিয়ে দেখো। তো এরপর আসর, এটা উত্তেজক পদার্থ কোনটা, ডাস্ট, লঘু অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড ইত্যাদি হচ্ছে উত্তেজক পদার্থ। আরেকটা জিনিস একটু দেখবা, এই যে নাইট্রাস অক্সাইডের যে সংকেতগুলো, বেনজিনের সংকেত, মিথানলের সংকেত, এগুলো একটু দেখে নিবা। আমরা হচ্ছে সামনে এগুলো আস্তে আস্তে তোমাদেরকে নোট দিয়ে দিব। এরপরে দেখো স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ, দেখছো এর একদম মানে মাঝখানে এর বুলেটের মতো, দেখছো কীরকম করছে একটা মানুষকে, এর স্বাস্থ্যের কিছু রাখছে। তাহলে এটা মনে রাখবে যে একটা মানুষের স্বাস্থ্য হয়, এই যে যেমন এটা তো কোনো স্বাস্থ্য নাই, এরও কোনো স্বাস্থ্য নাই, এরও স্বাস্থ্য নাই, মানুষের চিহ্ন দেখলে তুমি একটাই আছে মনে রাখবা, তার স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, মানে হেলথ রিলেটেড। ওকে, মানে এগুলো আমার হচ্ছে নিজের তৈরি করা উল্টাপাল্টা নিয়ম, তো তুমি চাইলে এগুলো মনে রাখতে পারো। দেখো এরপরে হচ্ছে আমাদের এক্সাম্পল কি, বেনজিন, টলোইন, জাইলিন, এই ধরনের পদার্থ, এগুলো হচ্ছে শ্বাসতন্ত্রের সাথে প্রবেশ করলে ক্ষতি করবে, ফুসফুস অ্যান্ড ক্যান্সার হতে পারে। আচ্ছা, এরপর আসো তেজস্ক্রিয় পদার্থ। দেখো তেজস্ক্রিয়, তেজস্ক্রিয় মানে কি, দেখো তিন না, দেখো এই যে তিনটা ফ্যানেলের মতো দেওয়া আছে, তিনটা পাখা, তিনটে হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ, তিনটা পাখা, ট্রিপল সাইন। ওকে, এটা হচ্ছে রেডিয়েক্টিভ সাবস্টেন্স, আমি এগুলো মনে রাখতে হবে, জাস্ট তোমাদেরকে বলতেছি। এটা হচ্ছে এক্সাম্পল কি, ইউরেনিয়াম অ্যান্ড রেডিয়াম, এটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। আচ্ছা, আর এরপর আসো পরিবেশের জন্য ক্ষতিকারক। দেখো একটা পরিবেশ, গাছপালা, দেখছো গাছপালা রেখে দেওয়া আছে, মানে কাইন্ড অফ ওইভাবে তৈরি করা, তুমি জাস্ট এগুলো একটু মনে রাখবা, পরিবেশের জন্য ক্ষতিকর। তো এটা কোনটা, এটা হচ্ছে লেড অ্যান্ড মার্কারি ইত্যাদি হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থ। তারপর আসো ক্ষত সৃষ্টিকারী, এই দেখছো একজন মানুষের হাত দিছে, তুমি হাতের মধ্যে কী করতেছো, অ্যাসিড দিতেছ, তার হাত কি ঠিক থাকবে? তার হাতে অবশ্যই ক্ষতি হবে, দেখছো হাতের মধ্যে অ্যাসিড দিচ্ছে। যাই হোক, মানে এটা মনে রাখার জন্য। এরপরে দেখো এটা কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে অ্যাসিড যেগুলো আছে অ্যাসিডগুলো, আর আমাদের হচ্ছে হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইডের ঘন দ্রবণ, এই জাতীয় পদার্থ হচ্ছে আমাদের ক্ষত সৃষ্টিকারী। তার মানে আশা করি ভাই একদম সহজভাবে, মানে যতটুকু তোমাদের লাগবে কম্প্যাক্টভাবে অধ্যায়টা শেষ করে দিলাম। দেখো নিচের কোন পদার্থের ব্যবহারে পরিবেশের সবচেয়ে ক্ষতি হয়, এটা কি হবে, কীটনাশক। ওকে, মানে এগুলা দেখে নিবা জাস্ট তোমরা, এটা কোনটা বলো, এই যে দেখছো আগুন জ্বলতেছে,
আগুন, এটা কি আগুনের শিখা? না, এটা আগুনের শিখা না, এটা ধার্য পদার্থ বলছিলাম, এটা আগুনের শিখা না। এরপরে দেখো নিচের কোনটা তেজস্ক্রিয় বলছিলাম, এটা অ্যান্সার করো দেখি। এটা বলছিলাম যে তিনটে তেজস্ক্রিয়। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তিনটা ট্রিপল আছে। এটা কি? এটা ক্ষত সৃষ্টি করে, ওই যে হাতের মধ্যে অ্যাসিড দিচ্ছে। এটা কি? দেখো একটা গাছের অবস্থা খারাপ, পরিবেশ নষ্ট হয়ে গেছে। এটা কি? মানুষের স্বাস্থ্য ঝুঁকি প্রমাণ দেখছে, মানুষটার মাঝখান বরাবর একদম তার বুক বরাবর একদম কেটে দেখো মানে ফায়ার করে দিচ্ছে, গুলি করে দিচ্ছে। এরপর আসো কপারের সাথে, ওই যে বলছিলাম কপারের সাথে কি মিশায়? কপারের সাথে তোমার হচ্ছে টিন মিশায়, মিশিয়ে হচ্ছে ব্রোঞ্জ তৈরি করা হয়। আর এটা হচ্ছে কপার 90%, টিন হচ্ছে 10%। সব কিছু মানে তোমার A to Z দেখছো, জাস্ট ভাই যেগুলো মার্ক করছি এখান থেকে আসতেছে সব কিছু। এরপরে গবেষণা কি, এই যে পাকা আম খেতে মিষ্টি লাগে কেন? তারপর ওষুধের মধ্যে যে দেখো ওষুধ শিল্পে কেমিস্ট্রি কীভাবে সম্পর্কিত, কোন উদ্দীপকের কোনটির অতিরিক্ত ব্যবহারে পরিবেশ ক্ষতিকর? অবশ্যই ঔষধের অতিরিক্ত ব্যবহার তুমি করবা না নিজের শরীরের উপরে, এটাতে তোমার পরিবেশের চেয়ে তোমার নিজের ক্ষতি সবার আগে হবে, বুঝছো? পরিবেশ তো পরের কথা। আর এখানে হচ্ছে তারপরে বি নাম্বার যেটা, এটা হচ্ছে পরিবেশ। দেখো পরিবেশের অবস্থা কী করতেছে, দাঁড়াই দাঁড়াই শুধু মানে দিচ্ছে মনের সুখে, কোনো ওটা কোনো কাজ নেই। আর দেখো এরপর আসো কেমিস্ট্রিকে, এই যে রসায়নকে, এটা মার করছিলাম। এই যে দেখো পেটে অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড খাওয়াই কেন, সব কিছু কিন্তু পড়াইছিলাম আমি জাস্ট অল্প টাইমে, দেখছো? চিত্র 1 দেখো, চিত্র 3-এর সাংকেতিক শ্রেণী বিশিষ্ট রাসায়নিক পদার্থ মানুষের কী কী ক্ষতি সাধন করে? চিত্র 3 কি? এটা ট্রিপল মানে তিনটা পাখা, তার মানে তেজস্ক্রিয়। ওকে, চিত্র 1 ও 2 এর সাংকেতিক শ্রেণী বিশিষ্ট রাসায়নিক পদার্থ সমূহের ব্যবহার কেন ঝুঁকিপূর্ণ ব্যাখ্যা করো। একটা হচ্ছে কি আমাদের ধার্য পদার্থ, আর একটা হচ্ছে টক্সিক, যে বিষাক্ত পদার্থ, দেখছো একদম টক্সিক একটা পিপল। তো এই হইলো আমাদের ছিল আজকের মতো প্রথম অধ্যায়। এরপরে ক্লাসটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা দিব। তো এই পর্যন্ত ভালো থাকবে। আর হচ্ছে অবশ্যই এরপরে তোমার কাজ হবে বোর্ড প্রশ্নগুলো যেগুলো আসছে এগুলো সলভ করা। অল্প কিছু এমসিকিউ আসছে, জাস্ট এগুলো সলভ করে নেবা, তাইলে তোমার প্রথম অধ্যায়ের প্রিপারেশন 100% কমপ্লিট। এরকম যদি আরও ভিডিওস চাও, এরপরে তোমাদের কেমিস্ট্রি আর কোন কোন টপিক লাগবে এগুলো ভাইকে জাস্ট জানাও, ভাই সবগুলো দিচ্ছি। আর যারা হচ্ছে ভাইয়ের কাছে পার্সোনালি পড়তে চাচ্ছে, এখানে তো জাস্ট বই পড়াচ্ছে, ওখানে আমাদের কোর্সে A to Z কেমিস্ট্রির তোমার হচ্ছে প্রথম যত প্রকার বিক্রিয়া মানে শর্টকাট থেকে শুরু করে সব কিছু আছে আমাদের ওখানে। আমরা বোর্ডের সিকিউ পড়াই, বোঝাই এমসিকিউ সবগুলো পড়াই। অ্যান্ড ভাইতে এইভাবে বই রিডিং পড়াচ্ছি। তারপরে তোমাদের সাথে হচ্ছে লাইভ ক্লাস নিব, মানে লাইভ ক্লাস বলতে লাইভ জুম সেশন হবে আমাদের, যেখানে তোমাদের যত ডাউট থাকবে সব কিছু আমরা সলভ করে দিবে এখানে। তারপরে ধরো হচ্ছে মানে মোটামুটি তোমার কেমিস্ট্রি নিয়ে আর কোনো টেনশন থাকবে না ইনশাল্লাহ। আর অবশ্যই যারা কোর্সে না ভর্তি হলো, একটা রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। যদি তোমরা সাবস্ক্রাইব করো, ভাইয়েরা হচ্ছে যারা সবাই ক্লাস না যারা এর থেকে, সবারই হচ্ছে তোমার কি মানে একটা মোটিভেশন কাজ করা, যে যেহেতু স্টুডেন্টগুলো আমার সাথে আমাকে সাপোর্ট করতেছে, তাহলে আমি হচ্ছে আরও ভালো ভালো ওদের জন্য ক্লাস নেই। ঠিক আছে, এটা হচ্ছে সবার মধ্যেই কাজ করে। তো অবশ্যই সাবস্ক্রাইব করবা। এটা আমার চ্যানেল না, তুমি যারই ভিডিওস ভালো লাগে যার চ্যানেলেই দেখো, অবশ্যই সাবস্ক্রাইব করার ট্রাই করবা।